হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার আজকের এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের এই ব্লগটি দুপুর থেকে শুরু করেছি। দুপুর বলতে আসলে 11টা সাড়ে 11টার দিকেই আমি রান্না বসিয়ে দিই। আমার হেল্পিং হ্যান্ড যখন চলে যায় কাজ শেষ করে সাড়ে 11টায়, তখন তারপরে আমি রান্নাঘরে কাজ শুরু করে দিই। তো সে থাকা অবস্থায় তো রান্না শুরু করা যায় না, কারণ তাকে সব কাজ দেখিয়ে দিতে হয় অন্যান্য কাজগুলো। তো এখানে ঢেঁড়স নিয়েছি আধা কেজি। ঢেঁড়স আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স সবুজ কালার রেখে ভাজিটা কিন্তু দেখতে ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। তো আমরা কম বেশি সবাই কিন্তু জানি ঢেঁড়স সবুজ রাখার টিপস। তো আমার কাছে যেটা মনে হয় আমি যেভাবে করি সেটা হচ্ছে আমি তেলটা একটু সামান্য বেশি দেই। আর হচ্ছে ঢাকনা দিয়ে যখন ঢেকে দিই প্রথম দিকে, তখন খুব বেশি সময় কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি না। অল্প একটু রাখি, জাস্ট একটু নরম হওয়ার সাথে সাথেই আমি ঢাকনাটা তুলে ফেলি। আর তারপর একটু নাড়াচাড়া দিলেই কিন্তু মোটামুটি ঢেঁড়স ভাজিটা সবুজ থাকে। তো এই ভাজিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এখানে তো কলমি শাক রান্না করেছি, কলমি শাক ভাজি। খুবই অল্প পরিমাণে, কারণ শাকটা খুব বেশি খাওয়া হয় না আমাদের বাসায়। আর এখানে হচ্ছে পাতলা ডাল রান্না করেছি আম দিয়ে। তো এখন যেহেতু কাঁচা আমের সিজন, আম ছাড়া ডাল খেতে ভালো লাগে না। আর আমের ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি কিছু কাঁচা আম ফ্রোজেন করে রাখবো, প্রতি বছরই রাখি। তো এবার এখনো রাখিনি, তো ইনশাল্লাহ রাখবো। মাঝে মাঝে কিন্তু আমার দিলে খুবই ভালো লাগে গরমের সময়। আর এই তো ঢেঁড়সটা এখানে কালার দেখে বুঝতে পারছেন কতটা সবুজ আছে। আমাদের আসলে মেয়েদের কিচেনের কাজের কিন্তু শেষ নেই। দুপুরবেলা রান্না বান্না শেষ করে আমি যখন নামাজ টামাজ পড়ে একটু রেস্ট নেই, তারপরে টেনশন হতে থাকে যে সন্ধ্যায় কি নাস্তা রেডি করব। তো সন্ধ্যার সময় আবার নাস্তা আয়োজন, আবার রান্নাঘরে সেই কাজ। আমাদের গৃহিণীদের আসলে লাইফটা এমন, সবার পছন্দের দিকে খেয়াল রাখতে হয়, সবার ভালো মন্দের দিকে খেয়াল রাখতে হয়। আর এখানে আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ, একটু বড় চিংড়ি এগুলো। লতিগুলো এত চিকন, আমার হাজবেন্ড এবার নিয়ে এসেছিল। আমার খুবই রাগ হচ্ছিল, কারণ এত চিকন লতি এগুলো কিন্তু বাছতে অনেক কষ্ট। তো আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম বেছে দেওয়ার জন্য। তো সে বললো যে আমি বাসায় নিয়ে গিয়ে তারপরে বেছে নিয়ে আসবো পরের দিন, কারণ এত চিকন লতি এগুলো বাছতে অনেক সময় লেগে যাবে, যেহেতু তার আরও অনেক বাসার কাজ আছে। তো তার কাছে আমি দিয়ে দিয়েছিলাম, সে পরের দিন বাসা থেকে এগুলো পরিষ্কার করে নিয়ে আসে। সাধারণত এত চিকন লতি আমাদের কেনা হয় না। তো সেদিন নাকি বাজারে গিয়ে পাইনি, তো নিয়ে এসেছে চিকন লতি। খেতে যদিও মজা, কিন্তু এটা আমার কাছে খুবই ঝামেলা মনে হয়। আমার খুবই শর্টকাটে সবকিছুই করতে ভালো লাগে, কারণ এত সময় নিয়ে খাবার খাওয়ার পিছনে ব্যয় করাটা আমার কাছে অযৌক্তিক। তো এই তো এখানে লতিগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আগের দিন কেনা হয়েছিল, পরের দিন একটু কেমন যেন চুপসে গিয়েছিল লতিগুলো। সেদ্ধ হতে একটু সময় লেগেছে, কারণ টাটকা লতিটা চুলায় দেওয়ার সাথে সাথে যেমন গলে যায়, একটু মনে হচ্ছিল সময় লেগেছিল লতিটা সিদ্ধ হতে। তো খেতে খুবই টেস্টি হয়েছে। একটি ব্লগে সাধারণত সম্পূর্ণ একটি সংসারের কাজকর্ম আসলে দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যায় ব্লগ। আর এত বড় ব্লগ কিন্তু দেখতে আমরা সবাই কম বেশি পছন্দ করি না। শর্টকাটে করার আসলে চেষ্টা করি, কিন্তু করা যায় না। তো সকালে রেগুলার যে কাজগুলো আমরা করি সব গৃহিণীদের কাজেই কিন্তু প্রায় সেমই, হয়তো ধরনটা একটু ভিন্ন। এই তো এখানে ঢেঁড়সগুলো ভাজি হয়ে গিয়েছে, অনেকটাই কিন্তু সবুজ রয়ে গিয়েছে, হয়তো ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না। আর এই তো এখানে লতিগুলো, আমি বলেছিলাম যে লতিগুলো সিদ্ধ হচ্ছিল না, এই জন্য একটু পানি দিয়েছি আবার। এই চিংড়ি দিয়ে লতির তরকারিটা আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ করে। ওরা অন্য সবজি খেতে যতটা না পছন্দ করে, কিন্তু লতিটা কিন্তু ওরা পছন্দ করেই খায়।
এই তো এখন আমি সব এগুলো বাটিতে ঢেলে দিচ্ছি। আমরা যেহেতু নিজেরাই ঘরের সদস্য, তো টেবিলে আমি আলাদা করে বাটিতে খুব কম সময় তরকারি ঢেলে নেই, পাতিলে করে নিয়ে টেবিলে খেতে বসে পড়ি। তো এখানে অল্প অল্প যেহেতু আইটেম ছিল, সেজন্য বাটিতে ঢেলে নিলাম। আর এই তো এখন আবার সন্ধ্যায় নাস্তা। এখানে কিছু কাবাব আহ, আমি রেডি করেছিলাম। তো এগুলো ফ্রোজেন করা না, আমি আগে সবকিছু রেডি করে রেখেছি, জাস্ট এখন ভেজে নিব। এগুলো হচ্ছে মুরগির মাংসের কাবাব। আমি তো এগুলো এখন লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে সন্ধ্যা নাস্তা ওদেরকে কাবাব আর হচ্ছে পাস্তা রান্না করবো আমি। এই দুটো আইটেম দিয়ে হয়ে যাবে। তো পাস্তার মধ্যে চিজ আর ফ্রোজেন করা মটরশুঁটি, গাজর এসব কিছু দিব। তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, এজন্য ক্যাপসিকাম দিতে পারিনি। চিজ দেওয়া পাস্তাটা ওরা খুবই পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। তো এই চিজটা আমার ফ্রিজে অনেকদিন আগে ছিল, যার জন্য একটু আঠালো ভাব হয়ে গিয়েছে। গ্রেটারে গ্রেট করা যাচ্ছিল না, হাত দিয়ে সরি চাকু দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো চিজ যেভাবে কাটা হোক না কেন, আমার মনে হয় তেলের মধ্যে দেওয়ার পরে, গরম তেলে এটা গলে যায় খাবারে দেওয়ার পরে। তো সেই জন্য এত চিকন চিকন করে না কাটলেও চলে পাস্তায় দেওয়ার জন্য। পিজাতে দিতে গেলে একটু চিকন করে দিতে হয়, কিন্তু পাস্তার জন্য মোটা করে কাটলে কিন্তু কোনো সমস্যা নেই। তো শীতের সময় তো গাজর আর এই মটরশুঁটিগুলো ফ্রোজেন করেছিলাম। মটরশুঁটি তখন মনে হচ্ছিল যে আরেকটু বেশি করে ফ্রোজেন করলে ভালো হতো, কারণ ফ্রিজে রেখে আমার কাছে মনে হচ্ছে একদম কমে গিয়েছে। আর সয়া সস দিয়ে দিলাম এখানে। পাস্তাতে আমার মনে হয় যতটা বেশি রকম ভিন্ন আইটেম মশলা ইউজ করা যায়, ততই ভালো লাগে। পাস্তাতে আমি মাঝে মাঝে ওয়েস্টার সসও ইউজ করি, ওটা দিলেও টেস্টি হয়। আর আমি এখানে আজকে বারবিকিউ সসটা দিয়েছি আর সয়া সস দিয়েছি, রুচির বারবিকিউ সস এটা। আর এই তো এখন চিজ দিয়ে দিচ্ছি। পাস্তার সাথে একটু নুডলস দিলে কিন্তু পাস্তাটা খেতে অনেক টেস্টি লাগে, আসলে একটা ভাব হয়। আর শুধু পাস্তা রান্না করলে যেরকম ঝরঝরে থাকে, ওইটাও ভালো লাগে, কিন্তু সাথে একটু নুডলস দিলে কিন্তু পাস্তাটা কিন্তু অনেক টেস্টি হয়। আর সেদিন এই পাস্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার হাজবেন্ড সাধারণত পাস্তা, নুডলস এই টাইপের জিনিস খেতে পছন্দ করেন না, কিন্তু ওই দিন বাসায় এসে তো উনি খাওয়ার পর খুবই প্রশংসা করছিলেন, বলছিলেন যে খুবই মজা হয়েছে। উনি আসলে নুডলস বা পাস্তা জাতীয় খাবার একদমই পছন্দ করেন না। আর এই তো এখন টেবিলে দিয়ে দিলাম, হয়ে গেল কাবাব আর এই তো পাস্তা সন্ধ্যার নাস্তায়। সন্ধ্যায় একটু ভারী খাবার খেলে রাতে দেখা যায় যে রাতের ভাত ওরা কম খায়। তো সেদিন এরকমই হয়েছিল। আর এখানে তো সন্ধ্যায় এটা ছিল আসলে পরের দিনের ভিডিও, যেহেতু আমি 2 দিন পর পর বা 3 দিন পর পর ভিডিও ব্লগ আপলোড দেই। তো এখানে কিচেনের যে কাজগুলো, আসলে এই কাজগুলো তো আমার রেগুলারই, তো সেজন্য আমি এই ভিডিওতে এটা অ্যাড করে দিয়েছি। সন্ধ্যায় এই কাজগুলো আমাকে ডেলি করতে হয়। সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর দেখা যায় যে দুপুরে যে প্লেটগুলো জমে আমরা ভাত খাওয়ার পর থেকে নিয়ে আর সন্ধ্যায় নাস্তার পর যা কিছু থাকে আমি সবগুলি কিন্তু রাতে এভাবে ধুয়ে ফেলি। কারণ সকালে রান্নাঘরটা ক্লিন না থাকলে কিন্তু নাস্তা বানাতে গেলে একদম বিরক্তি লেগে যায়। আমরা পরিষ্কার রান্নাঘর না থাকলে কাজ করতে একদমই ভালো লাগে না। তো এই কাজগুলো কিন্তু ইচ্ছে করলে আমি আমার সকালে হেল্পিং হ্যান্ডের জন্য রেখে দিতে পারি, কিন্তু আমার কাছে রান্নাঘরটা কিন্তু অনেক নোংরা লাগে। তো তারপর এই কাজগুলো আমি করে ফেলি। তো এখানে অনেকগুলো প্লেট জমে গিয়েছে, সাথে কাপ পিস। আগের দিন রাতে এই কাজগুলো কিন্তু করে রাখলে পরদিন সকালে অনেকটাই হালকা লাগে কিচেনের কাজ আমার কাছে। তা না হলে রান্নাঘরটা যখন ময়লা দেখি আমার একদম মাথা গরম হয়ে যায়। আর সাথে নাস্তার আয়োজন করতে গেলে ভেজাল লাগে, যেহেতু হেল্পিং হ্যান্ড আসে 8:30টায়। তো এর আগে আমাকে নাস্তা তৈরি করতে হয়।
এখানে সবকিছু জিনিসপত্রগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি আমার সিঙ্ক এরিয়াটা আশেপাশে সবকিছু জায়গা ভিম লিকুইড দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু সাদা রঙের টাইলস, তো আমার এই বাসার টাইলস কিন্তু অনেক নোংরা হয় এবং একটু সামান্য দাগ ভরলে কিন্তু ভেসে থাকে। তো সবসময় ক্লিন করি আমি। প্রতিদিন রান্নার পরে কিন্তু একইভাবে আমার যা কিছু জমে যায় রান্নার পরে আমি সবকিছু পরিষ্কার করে একদম রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে ফেলি এভাবেই। আর এই যে টাইলসের উপরে যে দাগগুলো এগুলো কিন্তু একদম বসে গিয়েছে, টাইলসের রং উঠে গিয়েছে। এগুলো কিন্তু দাগ না আসলে। এই জন্য সেই দাগগুলো আর উঠানো যায় না। যতটুকু পরিষ্কার করে রাখি আর কি। যেহেতু এই বাসাটা অনেক দিনের পুরনো বাসা এটা। টাইলসগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে অনেক দিন আগের বাসা। আর এই তো এখানে তো এই ঝুড়িটার মধ্যে সবকিছু আমি জিনিসপত্র ঝরা দিয়েছি। আর এখানে আমার হচ্ছে আরএফএল থেকে কেনা একটা কিচেন র্যাক। এটা আমি কিনেছি ৩ মাস আগে। তো এটা যেহেতু চুলার পাশে থাকে অলওয়েজ একদম তেলচিটে ভাব হয়ে থাকে। রান্নার তেল ছিটা যায়। তো এটাকে আজকে আমি একটু গরম পানি করে তারপরে ভিম লিকুইড দিয়ে যা নেটের ব্যাগ দিয়ে মেজে নিচ্ছি। একটু গরম পানি দিলে এগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়। অনেকে অনেক কিছু ক্লিনজার বানিয়ে এগুলো ক্লিন করেন। আমি আসলে এত কিছু মানে করতে পারি না ক্লিনজার বানানো। তো আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে সাধারণত কাজ পরিষ্কার করে করার চেষ্টা করি। ভিম লিকুইডের সাথে একটু গরম পানি দিলে কিন্তু এই প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো আমার এই সিঙ্কটা কিন্তু অনেক ছোট। এখানে এই র্যাকটা কিন্তু ধোয়া যায় না। সেজন্য বাথরুমে নিয়ে এসেছি। কারণ খোলামেলা জায়গায় আমি পানি ঢেলে এটা পরিষ্কার করতে খুবই সহজ হচ্ছিল। সিঙ্কে এটা আমি একদিন ক্লিন করেছিলাম। আমার পুরা রান্নাঘর পানিতে ভেসে গিয়েছে। এজন্য ওয়াশরুমে নিয়ে এসেছি। তো এই তো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম। সাদা চকচক করছে। সাদা জিনিস দেখতে সুন্দর কিন্তু পরিষ্কার রাখাটা খুবই কষ্ট। আর এই তো এই জায়গাটাকে আমি ভালো করে নেটের জালি দিয়ে মেজে নিয়েছি আগে। মেজে তারপর ন্যাকড়া দিয়ে মুছে এখন আমি র্যাকটা রাখবো। এই র্যাকটা আমার চুলার পাশে রাখি। আমার রেগুলার ব্যবহারের যে কাপ, তারপরে হাফ প্লেট, টুকটাক বাটি বা চামচ এখানে আমি রাখি। গ্লাস, মগ, বড় একটা আমার ডাইনিং এরিয়াতে। তো সেখান থেকে বারবার এনে চা বানানোটা কষ্ট, চা ঢালা কষ্ট। তো এখানেই আমি রেখে দিই প্রয়োজনীয় যে জিনিসগুলো হাতের কাছে। যদিও একটা খুব ছোট কিন্তু দেখতে খুব কিউট। এটা আরএফএলে যখন গিয়েছিলাম আমি তখন এক দেখাতেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। তো এই তো আমার সাজানো হয়ে গিয়েছে কিচেন র্যাকটা। তো ভিডিওর এই পর্যায়ে আপু এবং ভাইয়া যারা দেখছেন এই ভিডিওটা, রিকোয়েস্ট করবো প্লিজ যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ লাইক দিবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে। তো আজকের মতো এখান থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।